দমদম এয়ারপোর্ট থেকে বাইরে আসতেই প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিল ছেলেটা। আজ কতগুলো বছর পর আবার ফেরা তার এই শহরে। হ্যাঁ, শহরটা ওরই। অনেক ভালোবাসা, অনেক স্মৃতির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা প্রিয় মুহূর্তগুলো যে এই শহরেই বন্দী। অথচ গত 2.5 বছর কোনো যোগাযোগ ছিল না এই শহরটার সাথে। কাঁধের ব্যাগটা আরো একটু ভালোভাবে ধরে হাতের লাগেজটা টেনে নিয়ে যেতে যেতেই একটা মিষ্টি গন্ধ নাকে লাগলো। গন্ধটা পরিচিত, এটা তো ওর শহরের গন্ধ। কতগুলো দিনের পর আজ আবার সেই একই চেনা রাস্তা, চেনা গন্ধ। একটা ট্যাক্সি দেখতে পেয়েই দাঁড় করালো। দাদা, সল্টলেক সিটি সেন্টার যাবেন? কিছু মুহূর্তের অপেক্ষা। বাড়ি ফেরার হয়তো এটাই বৈশিষ্ট্য হয়। প্রিয় মানুষগুলোকে দেখার যে অদ্ভুত উত্তেজনা, তার একটা আলাদা অনুভূতি থাকে। কাউকে না জানিয়েই আজ বাড়ি ফিরছে ও। ওকে দেখার পর ওর কাছের মানুষগুলোর মুখের অবস্থা দেখার জন্যই আনছান করে উঠছে মনটা। স্মৃতির পাতায় খোঁজ করতেই বেরিয়ে এলো ভালো কিছু স্মৃতির সাথে অপ্রকাশিত কিছু মুহূর্ত। আচ্ছা, তার কি আজও মনে আছে ওর কথা? কেমন আছে সে? কথাগুলো মনে পড়তেই মুখটা নিমেষে তিতো হয়ে গেল। তোর কথা আর কখনো ভাববো না, দেখিস, সত্যি তোর সঙ্গে আর কখনো কথা বলবো না। কথাগুলো ভাবতে ভাবতেই মনে পড়ল গত 4 বছর মেয়েটাকে চোখের দেখাও দেখেনি। যে 2 বছরও কলকাতায় ছিল, এই শহর মারায়নি মেয়েটা। রাগে, অভিমানে? আচ্ছা, অভিমান তো ওরও হয়, কই বোঝে না তো সে। ও যখন থাকেনি তখন কি এই 2.5 বছর সে থাকেনি একা? যদি একটা বার চোখের দেখা। মনকে এবার নিজেই ধমক দিল বছর 27-এর ছেলেটা। কেন সবসময় ও কেন যাবে? সম্পর্কটা বাঁচানোর কি সব দায় ওর? যেখানে অপরজন সেটা টিকিয়ে রাখতে অপারগ, তবে ও কেন এত ভাবছে? মাথায় আসা কথাগুলো এক নিমেষে ঝেড়ে ফেলে বাইরের দিকে চোখ রাখল। এই 2.5 বছরে অনেক পাল্টেছে জায়গাটা, কিন্তু তবুও চেনা ছবিগুলো আগের মতোই আছে। কিছু জিনিস যে চাইলেও কখনো বদলানো যায় না। বাড়িতে ঢুকতেই ভারী লাগেজগুলো নিয়ে ভেতরের দিকে এগিয়ে আসা ছেলেটা সম্মুখীন হলো এক অদ্ভুত চেনা হাওয়ার। কই 2.5 বছর মুম্বাইতে থেকেও এই রকম অনুভূতি হয়নি। আজ মনে হচ্ছে এতকাল হয়তো এই হাওয়া, এই স্মৃতি, এই বারান্দা, এই ব্যালকনিকেই ও মিস করত। ব্যালকনির কথা মাথায় আসতেই পাশের বাড়িটার দিকে চোখ চলে গেল রিদানের। একটা বড় ঝুল বারান্দা। এই বারান্দাটা একেবারে ওর ঘরের মুখোমুখি। ঘরটা অহনার, তবে সেটা সাময়িক। যখন সে ছুটিতে বাড়ি আসতো তখন এই ঘরেই থাকতো, নয়তো এই ঘরটায় অংশুই পড়াশোনা করত। আজ ফেরার পথে অদ্ভুত একটা অনুভূতি হয়েছে। মনে হয়েছে ওর শহর ওর থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। অচেনা না হলেও এই জায়গায় কেমন বেমানান লাগছে নিজেকে। শহরটা যেন একটা শিশু, যে বহুদিনের অসাক্ষাতে অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে, আর চেয়েও তাকে আর কাছে টানতে পারছে না রিদা।
ঠোঁটের কোণে খেলে গেল একটা অনাবিল হাসি। বৌমা, ও বৌমা, গরম জলটা দিয়ে যাও না একটু, বাতের ব্যথাটা আজ আবার জ্বালাচ্ছে। কিন্তু এবার উৎকণ্ঠিত হয়ে উঠল রিদান, কিন্তু সেটা কাটতে সময় লাগলো না। পেটের ভেতর তখন ছুঁচোয় দৌড় মারছে। সে কখন ফ্লাইটে খেয়েছিল। করবী দেবী হাতের কাজগুলো সামলে নিয়ে সবে রান্নাঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে থমকে গেলেন কয়েক মুহূর্তের জন্য। এক মুখ বেড়ে থাকা চুল দাড়ির পেছনে লুকিয়ে থাকা হাস্যোজ্জ্বল মুখটা যে উনি শত ভিড়েও খুঁজে নিতে পারেন। উনি যে মা। এই 2.5টা বছর যে বড্ড অভিমান জমা হয়েছে তা মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল। হৃদ, এতক্ষণ এদিক ওদিক তাকিয়ে পরিবর্তন মাপতে থাকা ছেলেটা চোখের সামনে মাকে দেখেই আবেগী হয়ে তাকালো। ঠোঁটের কোণের হাসিটাও চওড়া হলো। এগিয়ে এলো করবী দেবীর দিকে। মা, কেমন আছো তোমরা? ওর এই কথাটা যেন অভিমানের পাহাড়টা বাড়িয়ে দিল। তাতে আর তোর কি? 2.5 বছরে কতবার খবর নিয়েছিস বলতো তুই? মুচকি হাসল রিদান। এক নিমেষে ছুটে এসেই জড়িয়ে ধরল মাকে। করবী দেবীও আর অভিমান রাখতে না পেরে কেঁদে ফেললেন ছেলের বুকে মাথা রেখে। তাই তো চলে এলাম তোমাদেরকে চমকে দেবো বলে। খুশি হওনি তোমরা? এবার কিন্তু অনেক দিনের ছুটি নিয়ে এসেছি। করবী দেবীর কিছু বলার আগে রিত আবার বলে উঠল, আচ্ছা, ঠাম্মি কোথায় গো মা? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, তুমি খেতে দাও, আমি ঠাম্মির সঙ্গে দেখা করে আসি। আর প্রকাশ কাকুকে লাগেজগুলোকে আমার রুমে পৌঁছে দিতে বলো, ঠিক আছে? নিজের কথা কোনো মতে শেষ করেই সিঁড়ির দিকে এগিয়ে গেল রিত। বৃদ্ধ প্রকাশের চোখেও ততক্ষণে জল। তিনিও তো ছেলেটাকে নিজের হাতে মানুষ করেছেন কোলে পিঠে করে। কতকাল পর বাড়ি ফিরেছে ছেলেটা। করবী দেবী চোখের জলটা মুছে ছেলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজও পুরনো স্বভাব যায়নি। নিজের কথা শুনিয়ে অন্যকে না বলতে দিয়েই চলে যাওয়াটা বড্ড বদ অভ্যেস এই ছেলেটা। দাঁড়াও। সিঁড়ি দিয়ে ওঠার মুখে বাধা পেল রিদ। গম্ভীর স্বর অনুসরণ করে পেছনে তাকালো রিদান। তবে সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক ভদ্রলোকের গম্ভীর মুখটা দেখে বিরক্তিতে মুখ মুচকাল। করবী দেবীও মনে মনে প্রমাদ গুনলেন। ততক্ষণে মণিলেখাও মায়ের পাশে দাঁড়িয়েছে। ভাইকে এত বছর পরে দেখে এক ছুটে জড়িয়ে ধরার ইচ্ছে হলেও বাবার উপস্থিতিতে তা সম্ভব না। গম্ভীর রাশভারী এই মানুষটাকে একটু সমীহুই করে চলে বাড়ির সবাই। ব্যতিক্রম কেবল হৃদ। কারোর কথা শোনার অভ্যেসটা সেই ছোটবেলা থেকেই নেই। নিজের মর্জি আর খেয়াল খুশি চালানো স্বভাবতই ছেলেটার সঙ্গে পুলকেশবাবুর বনিবনা নেই বললেই চলে। পুলকেশবাবু কখনো চাননি ছেলে শহরের বাইরে যাক, আর হৃদ বরাবরই মেধাবী। কলকাতার মতো শহরে ভালো চাকরি পাওয়াটা হৃদের জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু ছেলে চেয়েছিল বাইরে যেতে। বাবার মতামতকে বুড়ো আঙুল দেখিয়ে সবার বিরুদ্ধে গিয়েই সে পাড়ি দিয়েছিল সুদূর মুম্বাই শহরে। ছোট থেকেই দেশের হয়ে কাজ করতে চেয়েছে। আর্মি অফিসার হওয়াটা ওর স্বপ্ন ছিল সব দিনের। স্কুল লাইফ থেকেই তার সূত্রপাত। প্রথমবার পরীক্ষা দিয়েই সরাসরি চান্স পেয়েছিল। তারপর 3 বছরের মধ্যে এনএসজিতে চান্স পাওয়া। 2.5 বছর ইচ্ছা করে বাড়ি ফেরেনি সে। বাড়ির কথা মনে পড়েনি তা কিন্তু নয়, অভিমান জিনিসটা বড্ড লাগাম ছাড়া। আর ও তো নিজেই জীবনটা বেঁচেছিল। পুলকেশবাবুর গম্ভীর মুখটা দেখে নিজের মনেই বিড়বিড় করল হৃদ। ব্যাস হয়ে গেল, এবার 1 ঘন্টা ধরে লেকচার শোনাবে। তোমার কি মনে হয় রিদান, এই বাড়িটা কোনো হোটেল? যখন ইচ্ছা আসবে, যখন ইচ্ছা যাবে, কোনো ডিসিপ্লিন নেই এই বাড়ির, তাই না? বড় নিঃশ্বাস নিয়ে তাকালো রিদান। উত্তর দিল না কিছু। এতে আরও রেগে গেলেন পুলকেশবাবু। কি হলো?
উত্তর দাও। 2.5 বছর যখন বাড়ির কথা মনে পড়েনি, তখন আজ এসেছো কেন? আমরা আসতে বলেছি? মা বাবা তো তোমার কেউ না। এই বাড়ির মানুষগুলো 2.5 বছর কিভাবে কাটিয়েছে সেটা ভাবার মতো বোধ হয়নি তোমার। কোনোদিন মানুষ হবে না তুমি, তাই না? আজ কাউকে না জানিয়ে এইভাবে বাড়িতে ঢুকছো, লজ্জা করে না তোমার? ভয়ে একে অপরের দিকে তাকালো করবী দেবী আর মণিলেখা। তবে এতগুলো কথা বলা সত্ত্বেও কিছু উত্তর দিল না রীত, বরং পুলকেশ বাবুর কথা শেষ হতেই বিরক্তি মুখে বলল, হয়ে গেছে তোমার? আর কিছু বলার থাকলে বলো, না হলে আমি ঠাম্মির কাছে গেলাম। ছেলের কথায় রাগে আরো বেশি কঠিন দৃষ্টিতে তাকালেন পুলকেশবাবু। তবে সেই দৃষ্টি তোয়াক্কা না করে শটান ওনার সামনে দিয়েই ওপরে উঠে গেল রিদান। দেখেছো দেখেছো করবি, কেমন মানুষ হয়েছে তোমার ছেলে? অপদার্থ তৈরি হয়েছে একটা, বড়দের সম্মান পর্যন্ত করতে শেখেনি। করবী দেবী মাথা নিচু করলেন। ছেলেটা চিরকাল একই রয়ে গেল, পাউন্ডুলে আর নিজের মর্জির মালিক। ঠাম্মির কোলে গত 15 মিনিট ধরে চুপ করে শুয়েছিল রীত, সেই ছোট্টবেলার মতো। এই জায়গাটা ওর চিরদিনের পছন্দ। কতবার দিদির সাথে ঝগড়াও করেছে ছোটবেলায় এই নিয়ে। এতদিন পর নিজের নাতিকে পেয়ে শ্যামলী দেবীর চোখ জোড়াও ভিজে। নিশ্চুপ ছেলেটার দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার দাদু ভাই? চোখ দুটো বন্ধ রেখেই সোজা জবাব হৃদের। কি আবার ঝগড়া করেছি তোমার ছেলের সঙ্গে? একটা বড় নিঃশ্বাস নিলেন শ্যামলী দেবী। তার মানে বাড়ি ফেরা মাত্রই বাপ ছেলের ঝগড়া হয়ে গেছে ইতিমধ্যেই। চিনিস তো তোর বাবাকে? কিছু শুনলেই বা কি হয় তার কথাগুলো? কোল থেকে উঠে বসল রীত। ঠাম্মি, ডোন্ট ট্রাই টু কনভিন্স মি অ্যাবাউট ইউর সন। ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড মি। বুঝেছো? কি করে বুঝবো দাদু? অমন তরবর করে ইংরেজি বললে। আমি কি তোমাদের মতো অত পড়াশোনা করেছি? Oh, Tommy, you are so cute. ওসব কিউট টিউট তোমার বউকে বলো, ওই সব বুঝবে। আবার হেসে ফেলল রিদা। হঠাৎ করেই ফোনটা বেজে উঠতেই বিরক্ত মুখে তাকালো ফোনের দিকে। রাকেশের ফোন। ঠাম্মির কাছ থেকে উঠে দাঁড়ালো জানলার সামনে। ফোনটা কানে নিয়ে বলল, हेलो, हाँ भाई बोल। पहुंच गया तू? और फिर हमें बोलने का जरूरत भी नहीं समझा? हाँ? घर पहुंचा तो दोस्ती यारी सब खत्म। कमीने, पता भी है कितना फिक्र हो रहा था हमें? अबे यार, तू तो सीरियस हो गया। अरे मैं तो बस। चुप कर साले, सही कहा, नहीं सोचना चाहिए था। है कौन हम तेरे? মুচকি হেসে কিছু বলতে গিয়েও থেমে গেল রীত। চোখ দুটো হঠাৎই স্থির হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে নীল টপ আর হাঁটু অবধি সাদা স্কার্ট পরা মেয়ে একটা শাড়িকে শুকোতে দিচ্ছে রোদ্দুরে। দূর থেকে দেখলেও চিনতে অসুবিধা হলো না রীতের। এই চেহারাটা যে ভোলা যায় না। এরকম পোশাকে মেয়েটাকে সত্যি 8-9 পড়া বাচ্চা মেয়ে মনে হচ্ছে। ভেজা এক মাথা চুলগুলো খুলে রেখেছে, সামান্য একটা ব্যান্ড আটকানো চুলে। সেই একই মিষ্টি মুখ। কিন্তু এখন সে এই বাড়িতে, এখন তো কোনো ছুটি নেই। ভাবতে ভাবতেই মনে পড়ল, মেয়েটা তো আর ছোট নেই, বড় হয়েছে সে। আর স্কুলে গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে আসে না হয়তো সে, তাই তো 2 বছরও এখানে থাকতেও আসেনি। তবে আজ কেন? ওর জন্য? কথাটা ভাবতেই আবার সেই অদ্ভুত অনুভূতিগুলো ছটফটিয়ে উঠল। আবার ধমক দিল নিজের মনকে। হয়তো এমনিই এসছে, কিন্তু মন তা মানতে নারাজ। সে বারবার চাইছে যেন
এটাই সত্যি হয়। কেন এত বেয়ারা হয় আমাদের মন? কথাগুলো ভাবতেই কখন যেন পুরনো দিনে ফিরে গিয়েছিল। বাস্তবে ফিরল রাকেশের ডাকে। क्या भाई, अब बात भी नहीं करेगा तू? আরে না, মেয়েটা তার মানে সত্যি, কিন্তু এখন लड़की कहाँ मिला तुझे? ओ हो, अब पता चला। यहाँ इतनी सारी खूबसूरत लड़की रहते भी तुझे घर जाने का इतना तड़प क्यों था? साले बताया नहीं कभी? वैसे है कौन वो? হ্যাঁ আরে না, কি বলছিস ভাই, এরকম কিছু না। चल बे, अब तो झूठ मत बोल, सब पता है मुझे। আরে यार সিরিয়াসলি, শি ওয়াজ জাস্ট মাই বেস্ট ফ্রেন্ড কাম চাইল্ডহুড ফ্রেন্ড, নাথিং এলস। ओ बचपन का प्यार। এবার সত্যি রাগ হলো হৃদের। রাকেশ ওর কলিগ কাম বন্ধু, ওরা দুজন একসঙ্গেই এক জায়গায় পোস্টিং। ছেলেটা অবাঙালি, এমনি ভালো হলেও এই স্বভাবটাই একদম পছন্দ নয় হৃদের। আবে ফোন রাখ তু, খালি ফালতু বকওয়াস। নিজেই রেখে দিল ফোনটা। বিরক্ত মুখে আবার একবার ছাদের দিকে তাকালো, কিন্তু না, আর নেই মেয়েটা। একটা বড় নিঃশ্বাস নিয়ে আবার শ্যামলী দেবীর কাছে এসে বসল। ও বসতেই শ্যামলী দেবী বলে উঠলেন, ওখানে কি এসব জঙ্গলগুলো পরিষ্কার করার সময়ও হয় না? নিজের গালে হাত বুলিয়ে মুচকি হাসল হৃদ। ভাবছি রবীন্দ্রনাথ হব। ফাজিল ছেলে, সব সময় কেবলই আর কি, কেবলই আর কি। ওর কান চেপে ধরলেন শ্যামলী দেবী। আরে ঠাম্মি, ঠাম্মি লাগছে তো, সত্যি বলছি। আরে বলছি তো সত্যি, আমি টাইম পাইনি, আজকেই কেটে ফেলবো, প্রমিস। ওকে? মুচকি হাসলেন শ্যামলী দেবী। ছাড়া পেতেই আবার ঠাম্মির কোল ঘেঁষে বসল হৃদ। শ্যামলী দেবীও জড়িয়ে ধরলেন নাতিকে। ছেলেটা যে বড্ড আদরের, তাই তো ভয় হয় মাঝে মাঝে, হারিয়ে ফেলবেন না তো। নিজেকে সামলে মুচকি হেসে বললেন, যা, হাতে মুখে জল নিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে দেখি। সেই কখন বেরিয়েছিস ভাই? ঠাম্মির কথাটার উত্তর না দিয়েই এতক্ষণ ধরে মনে চলা প্রশ্নটা করে ফেলল হৃদ। আচ্ছা ঠাম্মি, আহি কি এখানে আছে? ছেলেটার দিকে তাকালেন শ্যামলী দেবী, মুচকি হাসলেন। উনি বুঝলেন ছেলেটার মনের কথাটা। বোঝে না শুধু সে নিজে, মেয়েটাও যে ভালোবাসে তাকে। তাই তো 2 বছর অভিমানে মুখ ফিরিয়ে থেকেছে, কিন্তু তাতেও যে লাভ হয়নি। নিজের সিদ্ধান্ত বদলায়নি হৃদ। আছে, সে তো এখন ছোটটি নেই, বড় হয়ে গেছে। 3 মাস হলো এখানেই আছে, আর শুনলাম থাকবেও। কেন? আর মনি, সে থাকবে না? সেও তো এখন এ বাড়িতেই থাকে। কি সব পড়ালেখার ব্যাপার, আমি ওসব বুঝি না বাপু। তুই বরং অংশুকে জিজ্ঞেস করিস। এখন যা দেখি, 1টা বাজতে গেল। হৃদ আর কিছু বলল না। চুপচাপ ঠাম্মির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এলো। পুরনো স্মৃতিগুলো ভীষণ সুন্দর ছিল। আচ্ছা, কেন হারিয়ে যায় সেগুলো? আবার মনে পড়ে গেল একটু আগে ছাদে দেখা মিষ্টি মেয়েটাকে। এবার নিজের উপরই রাগ হলো। কই, সে তো একটা বারও ওর খবর নিতে এলো না। এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়েছে। আর গত 2.5 বছর যখন ও ছিল না, তখনও তো খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। তাহলে ও কেন এত ভাবছে? বিরক্ত মুখে নিজেই নিজের মনকে বলে উঠল, I will never think about you. Never. You are such a selfish. মা, ঠাম্মি, পিপি, দেখো কাকে এনেছি। আরে কোথায় গেলে সব? হৃদকে টেনে জোর করে বাড়িতে এনেই এক প্রকার হাঁক ডাক শুরু হলো অংশু। ওর চিৎকারে প্রায় সবাই ছুটে এসছে।
কিন্তু হৃদকে চোখের সামনে দেখে সবারই চোখগুলো ভিজে এসছে। পূর্বা দেবী, করুণা দেবী সহ মিতালি দেবীর এমন জল ভরা চোখ দেখে একটু থতমতই খেয়ে গেল হৃদ। আরে কি কি আমি কি এসেছি তোমাদের সবার কান্নাকাটি দেখবো বলে? এমন করলে কিন্তু সত্যি চলে যাবো আবার। সবার আগে মিতালি দেবী বলে উঠলেন, গিয়ে দেখ, পা ভেঙে দেব তোর। সব সময় শুধু ফেলে রেখে চলে যায়, খারাপ ছেলে একটা। ওনার ভেজা চোখ জোড়া দেখে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল হৃদ। মুচকি হেসে বলল, কাম অন মনি, আমার পা ভাঙলে কিন্তু হুইল চেয়ারে তোমাদেরকেই নিয়ে ঘুরতে হবে। তখন বুঝবে ঠেলা। ফাজিল ছেলে। হৃদ মুচকি হাসল। অংশু ওর পাশেই দাঁড়িয়ে। হঠাৎ চোখ দুটো সিঁড়ির কাছে যেতেই থেমে গেল হৃদের। মাঝের সিঁড়ির রেলিংটা ধরে ওর দিকেই তাকিয়ে আছে সেই নীল টপ আর স্কার্ট পরা বাচ্চা মেয়েটা। হ্যাঁ, বাচ্চাই তো। হৃদের কাছে সে সব সময় বাচ্চা। কেমন একটা বড্ড মিষ্টি ভাব আছে মেয়েটার মধ্যে। পোলা পোলা গাল দুটো আরো ফুলে গেছে, নাকটাও লাল। কাঁদছিল কি? চোখ দুটো ভিজে বলে মনে হচ্ছে না, কিন্তু দৃষ্টি বিনিময় হতেই চোখ সরিয়ে নিল মেয়েটা। পিট পিট করে তাকালো একবার, তারপর চোখ মুছে নেমে এলো। তার মানে কাঁদছিল। কিন্তু কেন? ওর জন্য? ওর ভাবনার মাঝেই পূর্বা দেবী বলে উঠলেন, এই তো আহি, দেখ মা কে এসেছে। যা দেখি একটু শরবত বানিয়ে আন। আমার আবার হাত জোড়া। মা, আপনারা বরং বসুন ছেলেটার সাথে, কতগুলো দিন পরে এলো। অংশু, তুইও বস না বাবা ওর সাথে। তোর বাবা যে কোথায় গেল। আচ্ছা শোন না বাবা, আগে সামনের মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে আন। ছেলেটা এতদিন পরে এলো, খালি মুখে জল দেব? আর এই আহি, কি রে, কি হলো? দাঁড়িয়ে পড়লে যে, যা তাড়াতাড়ি। আরে কাম্মা, এত ব্যস্ত হচ্ছ কেন তোমরা? আর আমি কি কোনো গেস্ট নাকি? এত ব্যস্ততার কি আছে? আহি, বাদ দে তো ওসব, তুইও বস বরং। কতদিন একসাথে আড্ডা মারিনি বলতো? পুরনো দিনের মতোই কথাগুলো বলে গেল হৃদ, কিন্তু অপর পাশের নিস্তব্ধতা যেন বিনা ছোঁয়াতেই তীব্র আঘাত লাগাল ওর। মাথা নিচু করে রাখা মেয়েটার গম্ভীর মুখটা দেখে নিজের ওপরই রাগ হলো। ও কেন আগের থেকে গেল কথা বলতে? আর যদিও বলল, এই ব্যবহারটা কি প্রয়োজন ছিল? এতটা অবহেলা, এতটা ইগনোর। মনে হলো আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যেতে এখান থেকে। কিন্তু শুধু একজনের জন্য তো এতগুলো মানুষকে আঘাত করতে পারে না। আহে, কি ব্যবহার এগুলো? কথা বলছিস না কেন তুই? ও তো কিছু বলছে তোকে। সময় নেই আমার। মামুনি, শরবতটা আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, কিন্তু কারোর সাথে বসে আড্ডা মারার সময় আমার নেই, আমার কাজ আছে। রাগে হাত দুটো মুঠো করে ধরল হৃদ। এতটা ইগনোর, আর ও এই মেয়েটার সঙ্গেই আগের থেকে কথা বলতে যাচ্ছিল। ততক্ষণে অহনা সত্যি রান্নাঘরের দিকে পা বাড়ালো। হৃদে শুকিয়ে যাওয়া মুখটা দেখে খারাপ লাগলো অংশু। বাকিরাও অবাক হয়েছে। মেয়েটা তো এমন নয়। তবে কি অভিমানের পাড়া নামেনি এখনো? সেই যে 4 বছর আগে অভিমান জমিয়েছে, না নিজে ভালো আছে আর না বাকিদের থাকতে দিচ্ছে। রিত ভাই, তুই ওর কথা কিছু মনে করিস না। আরে ওকে তো তুই জানিসই, বড্ড মরি। আর তাছাড়া তুই তো এখন এখানে আছিসই, আর ও নিজেই এখন এখানেই থাকবে, সমস্যা হবে না। ও সব কথাবার্তা তো লেগেই থাকবে। হৃদ উত্তর দিল না কিছু, মুচকি হাসল, কিন্তু হঠাৎ কি মনে করে বলল, ও এখানেই আছে কেন? আরে এখন কি আর আমাদের আহি সেই বাচ্চা মেয়েটা আছে নাকি রে? আইটি সেক্টরে এখন কাজ করে, জানিস? এখন তার ব্যাপার স্যাপারই আলাদা। ওই দেখতেই যা একটুখানি পুচকি রয়ে গেছে। হ্যাঁ, সত্যি বড় হয়ে গেছে মেয়েটা। মাত্র 2 বছরই তো ওর থেকে ছোট ছিল। মানে
তার বয়স 25 ছুঁয়েছে। সত্যি এত বড় হয়ে গেছে? সেই 12 বছরের বাচ্চা মেয়েটা এত বড় হলো কবে? আচ্ছা, বলতে পারেন সময়টা এত দ্রুত পেরিয়ে যায় কেন? কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই 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 তুই কিন্তু আবার চিটিং করছিস। অংশুর কথায় গো বেচারাদের মতো মুখ করে রিদান বলল, হ্যাঁ এ বাবা, না না, একদম না, মোটেও না, আমি কখনো চিটিং করিনি। আমি একদম ফেয়ার গেম খেলেছি। মোটেই না রিদ, তোর গুটি আমি এক্ষুনি খেয়েছি। এইমাত্র ওটা ঘরে ছিল, আর এক্ষুনি তোর শেষ ঘর অব্দি পৌঁছে গেল। আরে বাবা, সে তো আগে খেয়েছিলি, এই মাত্র তো খাসনি। আরে তোর সামনেই তো বেরোলো এই একটু আগে, পুরোটা ঘুরিয়ে ঢোকালাম। এই এই শোন, মিথ্যে বলবি না একদম। আরে বাবা সত্যি, আরে তুই দেখিসনি ভালোভাবে, সেটা কি আমার দোষ? রিদ, একদম মিথ্যে বলবি না কিন্তু। তোর এই গুটিটা বেরোয়নি, তুই চিটিং করে বার করেছিস সেটাকে। মোটেও না। এতক্ষণ অংশু আর হৃদের মধ্যে বসে ওদের ঝগড়া দেখছিল অহনা। এর মাঝেই একবার হৃদ আর একবার অংশুর দিকে তাকাচ্ছিল। এবার হঠাৎ করেই ওকেই জাজ বানিয়ে দিল অংশু। এই আহি, তুই বল তো, ও চিটিং করেনি বল। মনে মনে একবার সত্যি প্রমাদ গুনল হৃদ। ও বেশ জানে এই মেয়ে এমনি পুচকে হলে কি হবে, সব দিকে চোখ। আহি একবার পিট পিট করে তাকালো হৃদের দিকে, তারপর ওদের দুজনকেই অবাক করে দিয়ে এক গাল হেসে বলল, হৃদ দাদা তো সত্যিই বলেছে, ও চিটিং করেনি একটুও। এতে হৃদ অবাক হলেও অংশু আরো রেগে গেল। এই আহির বাচ্চি, মিথ্যা বলছিস কেন রে? পড়েও না, আমি মিথ্যা বলি না, সত্যি তো বলছি। হৃদ দাদার তো অনেকগুলো ছয় পড়েছিল। এদিকে আড়ালে বসে মুচকি মুচকি হেসে চলেছে হৃদ। অংশু বেচারার এবার সত্যি ভীষণ রকম রাগ হলো। ওর কথার কোনো প্রমাণ নেই, ও তো জানে হৃদ চিটিং করেছে, আর এই পুচকেটাও আবার তাল দিচ্ছে হৃদের সাথে। রেগে অহনার চুল ধরে এক টান মারল। হৃদও ঘাবড়ে গেল, এরকম কিছু আশা করেনি। দাদার কাছে মার খেয়েই ঠোঁট দুটো ফুলে গেল বাচ্চা মেয়েটা। লুডোর পাতায় ধাক্কা মেরে গুটি শুদ্ধ উল্টে দিয়ে উঠে দাঁড়ালো, ঠোঁট ফুলিয়ে বলল, তোমাদের সাথে খেলবো না, খেলবো না আমি তোমাদের সাথে, তোমরা সবাই বাচ্চা, সবাই বাচ্চা, আমি খেলবো না। কিন্তু যেতে গিয়ে টের পেল হৃদ ওকে শক্ত হাতে জড়িয়ে ধরেছে। তবুও সমানে ছটপট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, বলল, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে বলছি, তোমরা দুজনেই বলছা, দুজনেই খারাপ, খুব বাজে তোমরা। কাঁদে না, তোর দাদা নয় তোকে মেরেছে, কিন্তু আমি তো মারিনি। তবে আমি কেন পচা? তুই তো জানিস আমি তোকেই সবচেয়ে বেশি ভালোবাসি। ততক্ষণে অংশু ওদের কাছে এসে গেছে। বোন আর বন্ধু দুজনকেই একসাথে জড়িয়ে ধরলো। আর আমি তোদের দুজনকেই খুব ভালোবাসি, বুঝলি? দেখেছিস কত ভালোবাসা, রাখার মতো জায়গাই নেই। কিন্তু তখনও মেয়েটা সমানে ফুঁপিয়ে চলেছে। তুমি তার মানে কারোর কথাই শুনবে না? পুলকেশ বাবুর গম্ভীর গলায় কথাগুলো শুনে হৃদ তাকালো ওনার দিকে, তারপর কথাটা যেন সম্পূর্ণ উপেক্ষা করে নিজের খাওয়ায় মন দিল। করবী দেবীর দিকে তাকিয়ে বলল, জানো মা, তোমার হাতের এই চিকেন কষাটা না জাস্ট ভীষণ মিস করেছি। উফ, আজ এতদিন পর খেয়ে মনে হচ্ছে যেন অমৃত। ইউ আর জাস্ট গ্রেট মম, জাস্ট গ্রেট। মণিলেখা পাশেই বসে খাচ্ছিল। ভাইয়ের আচরণে একবার মুখ তুলে তাকালো। এবার যে পুলকেশ বাবু আরো রেগে যাবেন সেটাও ভালো মতোই জান। অবস্থা সামাল দিতেই করবী দেবী বললেন, হৃদ চুপ কর, বাবা কিছু বলছেন তো নাকি? এরকম ভাবে কেন কথা বলছিস বলতো তুই?
উফ, আর তুমিও না, থামো তো এখন, থামো একটু। ছেলেটা কাল সবে বাড়ি ঢুকলো আর তুমি আজকে। তো সেটা তোমার ছেলেকে বলো, আমি কি এমন বলেছি? এতগুলো দিন পর ফিরেছে, কেন সে আর 2 দিন বাড়িতে থাকতে পারে না? আমাদের কাজটাই এরকম। তবে কি দরকার ছিল এইসব কাজের? আমি বলেছিলাম, গেছো তো নিজের ইচ্ছে মতো। আমরা তোমার কে? তুমি কি ভাবো বাপ মায়ের কথা? এই, তোমার এই টিপিক্যাল সেন্টি মারা কথাগুলো বলো না তো। এবার সত্যি ভীষণ রকম রেগে গেলেন পুলকেশবাবু। মণিলেখা এতক্ষণ চুপ করে থাকলেও এবারে বলে উঠল, আহ, কি হচ্ছে ভাই? এইভাবে কথা বলবি না তুই একদম। এতদিন পর বাড়ি ফিরেছিস আর বলছিস কালী পুজোর আগেই চলে যাবি? আমাদের কি খারাপ লাগে না? গত 2 বছর ভাই থাকা সত্ত্বেও ফোঁটা দিতে পারিনি। আরে বাবা মায়েরও তো কষ্ট হয় নাকি রে তোকে ছাড়া? কিন্তু এইসব তো তুই বুঝবি না। হৃদ এতক্ষণ চুপ করে থাকলেও এবার মুখ তুলে বাবা মায়ের দিকে তাকালো। দুজনের মুখ দুটোই শুকনো, পরিবেশটা একটু বেশি শান্ত। বাবার ওপর অভিমানটা সত্যিই ছিল ওর, কিন্তু সেটা তো ভালোবাসার চেয়ে বেশি কিছু নয়। মাথা নিচু রেখেই বলল, বাবা, আমি। পুলকেশবাবু তাকালেন ছেলের দিকে। গত কয়েক বছরে বাবা ছেলের এই মান অভিমান চলছে, কিন্তু আজ হঠাৎ সবকিছু ভুলে পুলকেশবাবু বললেন, তোমার জন্য আমাদের সবার চিন্তা হয় রিত। তুমি যখন 3 বছর বর্ডারে ছিলে, জানো 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 কতটা ভয় থাকতাম আমরা, কতটা আশঙ্কায় দিন কাটতো আমাদের। তোমার কিছু হয়ে গেলে আমরা। কথাটা বলতে বলতেই গলাটা ভেঙে এলো ওনার। রিত একবার অবাক হয়ে তাকালো বাবার দিকে। এই রাশভারী গম্ভীর স্বভাবের মানুষটাকে কখনো এইভাবে ভেঙে পড়তে দেখেনি সে। করবী দেবীও আঁচলের খুঁটেতে চোখ মুছলেন। মণিলেখার মুখটাও ছোট হয়ে গেছে। হৃদ উঠে দাঁড়িয়ে বাবার কাছে এসেই ওনাকে জড়িয়ে ধরল। উনিও আবেগে 2 হাতে আঁকড়ে ধরলেন ছেলেকে। ঠিক আছে বাবা, আমি কালী পুজোর পরই ফিরব। ছেলের কথায় কিছু আর বললেন না পুলকেশবাবু, শুধু হাতের বাঁধনটা শক্ত করলেন। এই কালী পুজোর সময়টা নিয়ে আস্ত একটা গল্প আছে। অহনা যখন পুজোয় আসতো, পুরো 1 মাস থেকে কালী পুজো কাটিয়ে তবে ফিরত। পাড়াতে কাছাকাছি 2টো পুজো হতো ওদের, শুধু গলির হেরফের এখনো হয়। আর এই নিয়ে কম্পিটিশনও ভালোই ছিল। সারা পুজোটায় তাই বাড়ি মোমো করত। কিন্তু ভাইফোঁটার সময়টা এলেই বিরক্ত লাগতো হৃদের। ওর মা উঠে পড়ে লাগতো মণিলেখা যেমন হৃদ আর অংশুকে একসাথে ফোঁটা দেয়, আহিও নাকি দেবে। তবে হৃদের এতে ভারী আপত্তি। না, হবে না, আমি যাব না। আমারও দিদি আছে, অংশুরও বোন আছে, তাহলে একসাথে ফোঁটা নেওয়ার কি দরকার? তবে ওর কথায় কাজ কতটা হয়েছিল না জানলেও সবার কাছে হাসির খোরাক হয়েছিল সেটা ভালোই বুঝেছিল। বোঝেনি শুধু হাসির কারণটা। বড় হওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুমা দিদিমারা ওকে আর অহনাকে নিয়ে মাঝে মাঝেই ডাকাত। তখনও তো পাত্তা না দিলেও অপ্রস্তুত হয়ে পড়ত। তখন অহনার লাল হয়ে যাওয়া মুখটা দেখতে বেশ ভালো লাগতো। অথচ আজ আর কথাই নেই ওদের। যে মেয়েটার প্রতিটা ভালো খারাপ মুহূর্তের সঙ্গী ছিল ও, তার সঙ্গে আজ এতটা দূরত্ব হলো কি করে তা জানা নেই ওর। ওর আজও মনে আছে তখন আহি কলেজে উঠেছে সবে, ইঞ্জিনিয়ারিং এর 2nd ইয়ার চলছে। যাদবপুরে পড়ার সুবাদে ছুটি ছাড়াও মাঝে মাঝেই চলে আসতো এখানে। হৃদের তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, এন্ট্রান্সও পাস হয়ে গেছিল। একটা ফিজিক্যাল টেস্টের জন্য ডেকেছিল ওরা। সেদিন সন্ধেবেলা জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিল হৃদ। এই সময় অহনাকে দেখে বেশ অবাক হয়েছিল।
সবচেয়ে বেশি অবাক হয়েছিল মেয়েটার শুকনো মুখটা দেখে। কিরে, তোর আবার কি হলো? তুমি আমাকে বলনি তো তুমি কাল দিল্লি যাচ্ছ? এ তো বলার কি আছে, তুই তো জানতিস সব। আসলে দুদিন পরই ওই ফিজিক্যাল ফিটনেসের টেস্টটা আছে, ওটা হয়ে গেলেই। কিন্তু তুমি তো ইউপিএসসি দেবে বলেছিলে, তবে? এই কি হয়েছে বলতো তোর? এইভাবে বলছিস কেন? এটাই তো স্বপ্ন ছিল আমার, এনএসজিতে চান্স পাওয়া। সে তো ছোটবেলায় বলতে। তো তুই কি ভেবেছিলি আমি কথার কথা বলতাম? আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট ইট। কেন কেন এটাই কেন? তুমি তো জানো কত লাইফ রিস্ক। তাছাড়া তুমি মামা মামিদের কথাটা একবারও ভাববে না? আর ওই এনএসজি, ওই এনএসজি কি? বল, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট। কত সম্মান জানিস এতে? আমার তো ভাবতেই দারুণ লাগে। তবে এই কালো বিড়াল রাস্তা কাটে না, শত্রুপক্ষের পথ অবরোধ করে। হাসি হাসি গলায় স্বভাব সিদ্ধ স্বরে কথাটা বললেও অহনার মুখটা শুকনো ছিল তখন। তারপর আর বেশি কথা হয়নি। তবে এয়ারপোর্টে পরদিন অহনাও এসেছিল, অংশু আর ওর পরিবারের সঙ্গে। যাবার আগে হঠাৎ করেই সকলের সামনেই জড়িয়ে ধরেছিল মেয়েটা ওকে। তোমায় খুব মিস করবো রিতা। এরপর যোগাযোগটা সত্যি কমে গিয়েছিল, অভিমানটাও যেন বেড়ে গেল। কারণটা বোঝেনি রিত। খুব অল্প বাড়ি ফিরলেও কথা বলার সময় হতো না। নতুন বন্ধু বান্ধব, তাদের গল্প নিয়েই সব সময় মেতে থাকত। অহনা সত্যিই কষ্ট পেত। মাঝে মাঝে মনে হতো বড় না হলেই বুঝি ভালো হতো। দিল্লির মতো শহরে নতুন বন্ধু বান্ধবী সবের মাঝে হৃদ হয়তো সত্যি ভুলে গিয়েছিল নিজের ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুকে, নিজের সিক্রেট বাক্সটাকে। হৃদের বন্ধুদের তালিকায় মেয়েরাও বাদ পড়েনি, এমনকি কয়েকজন তো খুব ক্লোজ বন্ধু ছিল। বাড়ি ফিরলে এদের কথাও হৃদ বলতো ওকে। চুপচাপ শুনলেও কিছু একটা কষ্ট অদ্ভুত দলা পাকিয়ে যেত মনে। তবে বলতো না কিছুই, শুধু অভিমান জমত। আস্তে আস্তে ওদের কথা বলাও বন্ধ হয়ে গেল। তখন আর এই বাড়িতে আসতে ভাল লাগতো না অহনা। ছোটবেলাটা যে বড্ড প্রিয় ওর, কিন্তু প্রিয় বন্ধুটাই বদলে গেল। এই জন্যই হয়তো বলে কাউকে খুব কাছের বানাতে নেই। অভিমানী মেয়েটা যখন ইচ্ছে করে নিজেকে সরিয়ে নিয়েছিল, তখন ছেলেটাও হয়তো অবাক হয়েছিল, হয়তো কষ্টও হয়েছিল তার, কিন্তু বোঝেনি কারণটা। তবে এটা বুঝেছিল ছোটবেলার সবচেয়ে কাছের মেয়েটাই অনেকখানি দূরত্ব নামিয়ে এনেছে ওদের দুজনের মধ্যে। 2 বছর সে মুখ ফিরিয়ে মামা বাড়ি আসা বন্ধ করে দিল। এতটা অভিমানের কারণ খুঁজে পায়নি ও, শুধু বুঝতো কষ্ট হতো। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, ইগো জিনিসটা বড্ড খারাপ। তুই এইবার পুজোতে আছিস? তবে হ্যাঁ রে ভাই, এইবার আছি। সৌমিক ছেলেটা রিদানের চেয়ে বছর 1.5 ছোট। এইরকম সম্পর্কতে আজকাল আর কেউ দাদা বলে ডাকে না। ছেলেটা ওদের পাড়াতেই থাকে, সামনের গলিটাতেই ওর বাড়ি। তা এবারে থাকবি কোথায়? সরোজিনী নাকি ওই আলোকডাঙ্গা? এরকমই একটা প্রশ্ন হৃদ আশা করেছিল, আর ঠিক এই কারণের জন্যই এদের মুখোমুখিও হতে চায়নি ও। পাড়াতেই পর পর 2 পুজো হতো রিদানদের, আর এইবারও অন্যথা হয়নি এর। তবে এই 2 পুজো নিয়ে 2 দলের মধ্যে রেষারেষির শেষ নেই। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। পুজোর থিম থেকে শুরু করে প্যান্ডেলের ডেকোরেশন সবেতেই চূড়ান্ত কম্পিটিশন। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করেই বলে ফেলেছিল রিদান, আচ্ছা, অংশু আর আহি কোথায় যাবে জানিস? ভ্রু কুচকে একবার হৃদের দিকে তাকিয়েছিল ছেলেটা। কি জানি, আমাদের পুজোতেই থাকবে হয়তো। তুই? না রে ভাই, আমি কোনোটাতেই নেই, আমি পুরোপুরি নিরপেক্ষ।
আরো কয়েকটা টুকরো টুকরো কথা বলেই নিজের রাস্তা ধরল হৃদ। অংশুদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ অংশুর বাবা সৌমেন বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রতার খাতিরে মুখে হাসি নিয়ে হৃদ বলল, কাকু কোথায় যাবে? তবে সৌমেন বাবু ওকে দেখে উৎফুল্ল হয়ে উঠলেন। আর কোথায় যাব রে, ওই তো বিশুর চায়ের দোকানে। তোর কাকিমা তো বলে দিলে সে নাকি আর চা করবে না। হৃদ মুচকি হাসল। মানুষটা সব ভালো, শুধু এই একটাই দোষ, চা খেতে সে বড্ড ভালোবাসে, কিন্তু যার সুগার 400 ছুঁই ছুঁই সে যদি এমন অনিয়ম করে, রাগার তো কথাই। তা তুই কোথায় চললি? তেমন কোথাও না, এই সামনেই একটু। তবে আমাদের বাড়ি চল। না মানে, আরে চল তো, তুই গেলে আমার চাটাও জুটবে। আর অত কিন্তু কিন্তু করছিস কেন? তুই কি আজ এই বাড়িতে প্রথম আসবি? আর কিছু বলতে পারল না হৃদ। কিছুটা বাধ্য হই তাই অংশুদের বাড়ির দিকে রওনা দিল সৌমেন বাবুর সঙ্গে। মা, আমি বেরোলাম, বুঝলে? বলতে বলতেই সিঁড়ি দিয়ে নেমে এলো অংশু। নেমেই যে হৃদকে দেখতে পাবে সে ভাবেনি। আরে হৃদ, তুই কখন এলি? এই তো, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অংশু কর্মরত। স্যুট বুট টাইতে একদম অন্যরকম লাগছে। কিন্তু ভাই তোর তো একেবারে হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে। এই, এটা বলিস না ভাই। হ্যাঁ, তুই তো বোকার মতো নিজের কেরিয়ারটা নষ্ট করলি। তোরও তাই মনে হয় তাহলে? এই রাস্তাটা আমি স্বেচ্ছায় বেছেছি অংশু। ভালো থাকার থেকেও আমার জন্য দেশের মানুষের জন্য কিছু করাটা অনেক বেশি জরুরি মনে হয়েছিল। অংশু আর কিছুই বলতে পারল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। খবরের কাগজগুলোতে দেখতে দেখতে বলল, তা যাচ্ছিলি কই? আরে কোথাও না, এই রাস্তায় তোর বাবার সঙ্গে দেখা হয়ে গেল, আর কি ধরে আনলো, আর এসেই বেপাত্তা। তোরাই আমাকে গল্প করতে নিয়ে এসেছিল, চা পেয়ে গেছে না, এই যে পূর্বা কাকিমা আমাকে দিয়ে গেলেন, আর ওনাকেও সঙ্গে। কথাবার্তা বলতে বলতে দুজনেই বসে পড়েছিল। হঠাৎ খবরের কাগজে একটা খবর দেখতেই বলে উঠল, এই রে, জম্মুতে আবার গুলিগালাজ হয়েছে, 2 জন আর্মি নিহত। কথাগুলো বলে একবার হৃদের দিকে তাকালো। তবে ছেলেটার চেহারায় বিশেষ কিছু পরিবর্তন নেই, খুব স্বাভাবিকভাবেই বসে আছে সে, যেন খুব স্বাভাবিক ব্যাপার সেটা। অংশু আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল, বুঝলো এই ছেলেকে বলা দায়। তারপর আর কি, ও হ্যাঁ, আজ শ্রমিকের সঙ্গে কথা হলো। বলিস কি রে, ওই মালটা তোকে ধরেছিল নাকি? হ্যাঁ ধরলো। দিয়ে হ্যাঁ কি বলছিল? হ্যাঁ ওই যা বলে, শালা এই কারণে এই মুখে হাসি না। সত্যি বটে, তোকে শালা পায়ে ওরা। হ্যাঁ, আর ওই সৌমিকটা তো জিনিস বটে, মাইরি একটা। সত্যি। এই কিভাবে কথা বলছিস? আমরা বাড়িতে আছি, কেউ শুনতে পেলে? ও মা, কেন, কি হবে? কিছু না, যাই হোক, তুই অফিস যাবি তো? তাই তো। এই রে, এ ভাই চল, টাটা। আমি বরঞ্চ বিকেলে তোর কাছে চলে যাবো। হ্যাঁ, তারপর একদম জমিয়ে আড্ডা হবে, কেমন? বহুদিন একসঙ্গে বসা হয়নি কিন্তু ভাই। টাটা। অংশু একটু হেসে বেরিয়ে গেল। হৃদ সামনের সোফাটায় পা তুলে বসে পড়ল। টেবিলের ওপর 2টো কাগজ, 2 পুজোর চাঁদার। তেমন কিছু হেরফের নেই, খালি 2-1 জায়গায় কলাকারি করেছে। কেউ অঞ্জলির টাইম এগিয়ে দিয়েছে, তো কেউ সন্ধি পুজোর টাইম। হৃদ মুচকি হাসল, এরা পারেও বটে। কাগজগুলো নামিয়ে রেখে টেবিলে রাখা ম্যাগাজিনটা হাতে তুলে নিল। তবে সেই মনোযোগে বিঘ্ন ঘটল নূপুরের একটা রুনুঝুনু শব্দে। সামনে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে গেল হৃদের। গোলাপি রঙের লং স্কার্ট পরা একটা ভীষণ মিষ্টি মুখ, তার পায়ের নূপুর থেকেই এই রুনুঝুনু শব্দ। সিঁড়ি দিয়ে পোশাক ঠিক করতে করতে নামছে অহনা। লং স্কার্টের ওপর একটা 3/4 হাতা টপ, যার সমস্তটা জুড়ে টুকরো টুকরো কাঁচ। জানলা দিয়ে আসা রোদের আলোয় সেগুলো চকমক করে উঠছে। চোখে হালকা কাজল। হৃদ কি কখনো অহনাকে এভাবে দেখেছে? মেয়েটা একটু বিরক্ত হয়ে কিছু করতে চেষ্টা করছে,
মা, ও মা, কোথায় তুমি? উফ, ঠাট্টারিকা ভাল লাগে না। ও মা, দেখো না কি হয়ে গেছে আমার চুলগুলো, ধরছে তা। হঠাৎ করেই যেন বাস্তবে ফিরল হৃদ। মেয়েটা চুলগুলো জামার কাঁচের সাথে অসাবধানবশত বাজেভাবে আটকে গেছে। সেটা ছাড়াতেই বারবার ব্যর্থ হচ্ছে মেয়েটা। তাই বিরক্তিতে চোখ মুখ কোঁচকাতে কোঁচকাতে আর মাঝে মাঝেই গাল ফুলিয়ে নিচ্ছে। এবার হৃদ হেসে ওঠে। মেয়েটা আজও বড় হয়নি, আজও তাকে দেখতে একদম পুতুলের মতো লাগছে, সেই ছোট্টবেলার মতো। ওর সেই ছোট্ট আহি, ওর রানী। কথাটা মনে আসতেই হেসে ওঠে আবার হৃদ। হঠাৎ ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। ছোটবেলা থেকেই সাজতে পছন্দ করে অহনা, তাই মাঝে মধ্যেই মিতালি দেবীর শাড়ি পরে মায়ের মতো সাজতে চেষ্টা করত। প্রতিবারই শাড়ির অবস্থা নষ্ট করত, আর সঙ্গে জুটত ভীষণ বকা। একবার এই রকম একটা কাণ্ড ঘটিয়ে বকা খেয়েই মেয়ের সে কি কান্না। শেষে করবী দেবী ওকে নিজের একটা শাড়ি ভাঁজ করে খুব সুন্দর করে পরিয়ে সাজিয়ে দিয়েছিল। সেদিন মেয়েটাকে রানীর মতোই লাগছিল। খুব খুশি হয়েছিল মেয়েটা। খুশি মনেই ওকে জিজ্ঞেস করেছিল, এই আমাকে কেমন লাগছে হৃদ দাদা? সেই মুহূর্তে হৃদের ছোট্ট মাথায় রানী ছাড়া আর কিছুই আসছিল না। তাই একগাল হাসি নিয়ে বলেছিল, একদম রানীর মতো। খুব খুশি মনেই সবাইকে ডেকে ডেকে বলেছিল মেয়েটা ওর হৃদ দাদা নাকি ওকে রানীর মতো লাগছে বলেছে। এরপর থেকে হৃদ মাঝে মধ্যেই ওকে রানী ডাকত, কখনো মজা করে, কখনো আদর করে। কিন্তু এইসব ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না হৃদের। এক ছুটে গিয়ে হাতটা ধরল অহনা। মেয়েটা আর একটু হলেই রাগে মাথা শুদ্ধ সব চুল উপড়েই ফেলতো বোধহয়। আহ, কি করছিস রানী? কথাটা শেষ হওয়ার আগেই চুপ করে গেছিল। একটু আগেই বেখেয়ালে ভাবা নামটা যে এইভাবে বলে ফেলবে সেটা ভাবতেই পারেনি। ওর জোড়া কামড়ে মনে মনেই ভাবছিল ঠিক কতটা খারাপ ভাবলো মেয়েটা ওকে। কেন এইভাবে, এই নামে? সামনের মেয়েটাও হয়তো একই কথা ভাবছিল। ঠিক কতগুলো বছর পর ওর হৃদদা ওকে এই নামে ডাকল। হঠাৎ করেই চুপ করে গেছিল। তাই এতটা সামনে দাঁড়িয়েছিল ছেলেটা, যদি এইভাবে ডাকে কিভাবে সামলাবে ও নিজেকে? কথা হারিয়ে যাবে না বলুন তো? কথা হারিয়ে গেছিল হৃদেরও। সামাল দিতেই কোনো রকমে বলে উঠেছিল, আসলে তুই। আবার শেষ করতে পারেনি কথা। এভাবে কেন তাকিয়ে আছে মেয়েটা ওর দিকে? আর ওরই বা এইভাবে সবগুলো গুলিয়ে যাচ্ছে কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না। এইভাবে কেউ চুল ধরে টানে বুঝি? আর একটু হলেই তো সবকটা চুল উঠে যেত, একেবারে টাকলা হয়ে যেতিস, বুঝলি? পরিস্থিতি হালকা করতেই একটু হেসেই বলেছিল হৃদ, আর সাথে সাথে ওর ভাবনা অনুযায়ী ফুলে গিয়েছিল মেয়েটার মুখ। তবে সেটা পাত্তা না দিয়েই আস্তে আস্তে জামার কাঁচে আটকানো চুলগুলো অপটু হাতে খুব যত্ন করে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছিল হৃদ। তবে যতটা সম্ভব স্পর্শ বাঁচিয়ে। আর আবার একবার থমকে দাঁড়িয়ে পড়েছিল অহনা। খুব যত্ন করে চুলগুলো ছাড়িয়ে অহনার দিকে তাকিয়েছিল ছেলেটা। হঠাৎ করেই একটু আগে তার বলা কথাগুলো মনে পড়ে গিয়েছিল অহনার। কোমরে হাত দিয়ে রেগে আগের মতো করেই বলেছিল, কি বললে তুমি? ভালো হতো টাকলা হতাম। আমার হাত, আমার চুল, আমি করব, আমার ব্যাপার। হ্যাঁ, ওটাই হ। এমনিতেও তো পেতনি, আরো পেতনি লাগবে। লাগুক, তাতে তোমার কি? আমার আবার কি? লোকে বললে তখন বুঝবি। তখন আবার কাঁদতে কাঁদতে আমার কাছে না এলেই হলো। মিথ্যে কথা একদম বলবে না রিদ্দা। আমি কবে গেছি কাঁদতে কাঁদতে তোমার কাছে শুনি? হ্যাঁ, আসিসনি সত্যি? ভালো হবে না বলছি রিদ্দা, সব সময় এমন করবে না একদম। এই শোন,
এই ডায়লগটা না অনেক পুরনো হয়ে গেছে, ছোটবেলা থেকে শুনে আসছি। ভালো হবে না, ভালো হবে না, তো হবেটা কি? রিদ্দা বলতে বলতেই থেমে গিয়েছিল মেয়েটা। মনে পড়ে গিয়েছিল এখন আর কিছুই আগের মতো নেই, সেটা হতে পারে না। হাতটা ছাড়িয়ে তাই এক ছুটে বেরিয়ে গিয়েছিল মেয়েটা, আর হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রয়ে গেছিল হৃদ। সে বুঝেছিল কিছু জিনিস সত্যি এত সহজে ঠিক হয় না, চাইলেও করা যায় না।